সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন, বাবা মার কথা শুনছেন। আমি তাহমিনা আক্তার পলি, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন পার্ট 1 1757 সালের পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমাদের এই পার্টটি আমাদের বার্ষিকের একটি অংশ এবং আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম বার্ষিকের ক্লাস। আর বার্ষিকের অর্ধবার্ষিকী পরীক্ষার আপনাদের না হওয়ারই ঘোষণা দেওয়া হয়েছে, আর আমরা এই জন্যই বার্ষিকের সিলেবাসটাকে অনুসরণ করে ক্লাস করব। তাহলে আজকে যে পার্টটা আমরা নির্বাচন করেছি, এই পাঠের যে আলোচ্য বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই। আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে ব্রিটিশদের আগমন, অর্থাৎ চ্যাপ্টারটার নাম ছিল 1757 সালে পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধের পটভূমিটা মূলত আমাদের আলোচ্য বিষয় আজকে এই পাঠে, কিন্তু সেই পটভূমি মানে হচ্ছে কিভাবে যাত্রাটা শুরু করলো। অর্থাৎ ব্রিটিশরা ছিল তো অন্য দেশে, তাহলে তারা কেন এভাবে এই দেশে আসলো সেই বিষয়টা একটু জানতে চাইবো আমরা এখানে। ব্রিটিশদের আগমন, এরপর হচ্ছে কোম্পানিদের প্রতিষ্ঠা, অর্থাৎ কোম্পানি প্রতিষ্ঠা, ব্রিটিশদের যে বিভিন্ন কোম্পানি এসেছিল এই দেশে, সেই কোম্পানি কিভাবে প্রতিষ্ঠা হলো সেই বিষয়গুলো এখানে আমরা জানবো। এরপর সেই কোম্পানি প্রতিষ্ঠার পরে কিভাবে পলাশীর যুদ্ধের সূচনা হলো সেই বিষয়টা আমরা জানবো, কারণগুলো জানবো। আর হচ্ছে এই যুদ্ধের পরে মূলত কিভাবে ব্রিটিশ শাসন হলো বা তার যাত্রা কখন শুরু হলো সেই বিষয়ে আমরা জানবো। তাহলে আসলে আমরা চলে যাই মূল আলোচনায়। আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম যেহেতু আমাদের পাঠের নাম হচ্ছে আর অধ্যায়ের নাম ব্রিটিশ শাসন, অর্থাৎ অধ্যায়ের এই ব্রিটিশ শাসনটার পুরো বিষয়টাকে আমাদের বোঝানোর জন্য মূলত এই পাঠগুলো আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে। সেখানে প্রথম পাঠটি দেওয়া হয়েছে পটভূমি, অর্থাৎ 1757 সালে পলাশীর যুদ্ধের থেকে মূলত এই ব্রিটিশ শাসন শুরু হয়। তাহলে সেটা কিভাবে শুরু হলো বা তা ব্রিটিশরা কেন এই দেশে আসলো সেই বিষয়গুলো আমরা একটু জানবো। যে বাংলায় ব্রিটিশদের আগমন, আর শুধু ব্রিটিশরাই এসেছিল না, এই দেশে অনেক ইউরোপীয় গোষ্ঠীরা, বিভিন্ন গোষ্ঠীরা এদেশে এসেছিল তাদের বাণিজ্য করার জন্য। বাণিজ্য মানে হচ্ছে ব্যবসা, যেটা আছে ব্যবসা করার জন্য, যারা এই ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে আমরা বণিক বলি। সেজন্য আমাদের ভাষা বইতে, পাঠ্য বইতে আমরা দেখতে পাবো যে বণিক শব্দটা রয়েছে। আর এই যে বিষয়গুলো আমরা বললাম যে বাংলায় যে আগমনটা ঘটে সেটা মূলত মুঘল শাসন আমলে মূলত এই বিভিন্ন ইউরোপীয়রা চলে আসে এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা শুরু করে। তাহলে মুঘল আমলে কোন কোন ইউরোপীয় গোষ্ঠী এসেছিল? পর্তুগিজ, ডাচ, ইংরেজ এবং ফরাসি, এছাড়া আরো বিভিন্ন গোষ্ঠী এসেছিল, তবে এদের নাম হচ্ছে উল্লেখযোগ্য। এরা ইউরোপীয় বণিক গোষ্ঠীর মধ্যে পড়েছে এবং বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। অর্থাৎ প্রথম তারা 1498 সালে মূলত ভারতীয় উপমহাদেশে তারা আসে এবং এখানে এই ভারতীয় উপমহাদেশ বলে যে একটা জায়গা আছে সেটা তারা আবিষ্কার করতে পারে। এবং আবিষ্কার করার কারণ ছিল তাদের তখন সেই ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল, অর্থাৎ বিশাল আকারের তাদের অর্থনৈতিক সমৃদ্ধতা এসেছিল তাদের দেশে, অর্থাৎ বিশাল ধরনের উৎপাদন তারা করতে পেরেছিল এবং সেই পণ্যগুলো তারা কোথায় বিক্রি করবে সেই জায়গাগুলো তারা খুঁজে পাচ্ছিল না, যার জন্য এই কোথায় বিক্রি করবে উদ্দেশ্যেই তারা বাণিজ্য করতে বেরিয়ে পড়ে এবং এভাবেই তারা ভারতীয় উপমহাদেশ নামে একটি জায়গা তারা আবিষ্কার করতে পারে। আর এখানে এসে অর্থাৎ ব্যবসা বাণিজ্যগুলো তো ভারতীয় উপমহাদেশ যেহেতু আছে, তার মানে সেখানে বাংলা একটি অংশ ছিল ভারতীয় উপমহাদেশের, তো বাংলাও তারা প্রবেশ করেছে মুঘল আমলে। আচ্ছা, তাহলে গেল কিভাবে তারা আসলো এবং কেন আসলো সেই বিষয়টা আমরা জানলাম। আর এই যে ব্যবসা তারা শুরু করলো, এখানে তার মানে একাধিক বণিক গোষ্ঠী যেহেতু এসেছিল, তাহলে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ কেউ ছাড় দিতে চাইবে না লাভ করতে। তাহলে সেই লাভের বাজারে, লাভের প্রতিযোগিতায় ইংরেজরা টিকে গিয়েছিল, বাকিরা এই দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা একটু বেশি কৌশলী ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে তারা ব্যবসা করতে এসেছিল এবং কিভাবে তারা প্রতিযোগিতা ছিল সেই বিষয়টা আমরা জানলাম। এখন আসবো যে আমরা কোম্পানি প্রতিষ্ঠা, অর্থাৎ তারা যেহেতু বাণিজ্য প্রতিষ্ঠা করতে এসেছিল এবং খুব বেশি তারা লাভ করতে পারছিল এবং তারা এত বেশি লাভ করছিল যে তাদের দেশে তারা সম্পদ, আমাদের বাংলার যে সম্পদগুলো আছে সেগুলো তারা পাচার করছিল এবং সেই লোভে মূলত তারা এখানে স্থায়ীভাবে থাকার একটা চিন্তা ভাবনা করলো যে আমরা দীর্ঘস্থায়ীভাবে কিভাবে থাকতে পারবো, আরো বেশি সময় কিভাবে থাকতে পারবো, তার মানে এখানে আরো বেশি কিভাবে আমরা বাণিজ্য করতে পারবো, সেই প্রতিষ্ঠান অর্থাৎ সেই উদ্দেশ্যে তারা কি করলো, এখানে কোম্পানি প্রতিষ্ঠা শুরু করলো। শুধু ইংরেজরাই নয়, বিভিন্ন বণিক গোষ্ঠী ছিল, তারাও এখানে কোম্পানি প্রতিষ্ঠা করেছিল, কিন্তু প্রতিযোগিতায় যেহেতু এরা টিকে গেছে বাকিরা সবাই গুটিয়ে চলে গেছে। আচ্ছা, তাহলে কোম্পানি কিভাবে প্রতিষ্ঠা হলো, কেন প্রতিষ্ঠা করলো সেখানে আমি লিখে দিয়েছি যে ভারত ও ব্রিটেনের মধ্যে যে বাণিজ্য পরিচালনা করার যে প্রয়োজন ছিল সেটার জন্য মূলত 1600 সালে তাদের দেশে মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রতিষ্ঠা করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা হচ্ছে ইংরেজদের কোম্পানি, অর্থাৎ এই আমরা আগে বলেছি যে বিভিন্ন যে গোষ্ঠীরা ছিল এদের কোম্পানির নাম কিন্তু আলাদা ছিল, কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইংরেজদের, অর্থাৎ ব্রিটেনের লোকটা বণিকরা ছিল তাদের কোম্পানি ছিল এটা। তাহলে কোম্পানি প্রতিষ্ঠা করলো এবং কোম্পানি প্রতিষ্ঠার সাথে তাহলে পলাশী যুদ্ধে কি সম্পর্ক? হ্যাঁ, যুদ্ধ সম্পর্ক রয়েছে, কারণ
তখন তাদের মধ্যে ক্ষমতার লোভ জেগে বসে। আর এই ক্ষমতার লোভ থাকার কারণেই তারা নবাবের কাছাকাছি চলে যায় এবং কাছাকাছি চলে যাওয়ার পরে সে কিভাবে তারা ক্ষমতা দখল করবে সেই বিষয়টাও তাদের মধ্যে কাজ করে। আর এই ক্ষমতা দখল করার প্রশ্নে যখন আসে তখনই পলাশী যুদ্ধ সংঘটিত হয়। তার মানে পলাশী যুদ্ধের যে কতগুলো রয়েছে, পলাশীটা মূলত একটা জায়গা, এই মুর্শিদাবাদের একটা জায়গা, সেই জায়গায় তারা এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল বিধায় সেই জায়গার নাম অনুসারে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে পলাশীর যুদ্ধ। আর যুদ্ধের কারণগুলো তাহলে একটু দেখে আমি বলে ফেলেছি এখানে অলরেডি, যে তারা কিভাবে ইংরেজদের যে ষড়যন্ত্রগুলো ছিল আর তারা কিভাবে এই নবাবের কাছাকাছি গেল, তার কিছু বিষয় ছিল যে তার যে আত্মীয় স্বজন ছিল, পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল এবং তার যে ক্ষমতার আশেপাশে লোকগুলো ছিল, সেই ক্ষমতার আশেপাশের লোকগুলো এই ক্ষমতা পেতে চেয়েছিল, যার জন্য সেখানেও তাদের একটা ষড়যন্ত্র ছিল। এই যে ষড়যন্ত্র বা তাদের একটা বৈষম্যমূলক একটা ফারাক ছিল বা জায়গা ছিল, সেই জায়গাটাই মূলত ইংরেজরা ব্যবহার করেছে। আচ্ছা, তাহলে আমি দেখি প্রথম কারণটা কি ছিল। বাংলা সম্পদের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল মূলত, কারণ প্রথম তাদের যে আগমন, সেই আগমনটাই ছিল সম্পদের মানে পাওয়ার যে আগ্রহ, তার মানে এই আগ্রহ সম্পদের আগ্রহটা ছিল, ইংরেজদের যে আগ্রহ ছিল সেটা ছিল প্রথম কারণ। আর এই কারণে মূলত তারা নবাবের কাছাকাছি আসে আর এরপরে যুদ্ধ সংঘটিত হয়, এরপরে আবার ব্রিটিশ শাসন শুরু হয়। তারপর হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হওয়ায় সবকিছু মোকাবেলা করা তার পক্ষে সম্ভব ছিল না। এটার অর্থ হচ্ছে আমরা 1756 সালে মূলত তার নানা আলীবর্দী খাঁ ছিল, এই আলীবর্দী খাঁ ছিল বাংলার নবাব, তার পূর্বের বাংলার নবাব, এবং সে তাকে এই অল্প বয়সে তাকে খুব স্নেহ করত। তার আরেকটা নাতি ছিল, কিন্তু তাকে সে তার যে ক্ষমতার সাথে বা রাজ্যের সাথে পরিচালনাকারী যে গুণাবলীগুলো রয়েছে সেটা তার মাঝে অর্থাৎ সিরাজউদ্দৌলার মাঝে দেখেছিল বিধায় তাকে খুব স্নেহ করতে এবং তাকে ক্ষমতায় বসিয়েছে। সেই জন্যই মূলত পারিবারিক একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল, যে কারণ সে যদি পারিবারিক নিয়ম অনুসারে দেখা যায় তাহলে সে ক্ষমতায় বসতে পারে না, কিন্তু তার যে স্নেহভাজন একটা গুণাবলী অর্জন করেছিল, সেই গুণাবলীর জন্য মূলত তাকে ক্ষমতায় বসানো হয়। আর এভাবেই পারিবারিক দ্বন্দ্ব দেখা যায়। আর এই পারিবারিক দ্বন্দ্বের মধ্যে তার খালা যে ঘসিটি বেগম ছিল সেটা একটা কারণ ছিল, সেটা আমরা পড়ি। এটা আমরা পড়লাম যে হ্যাঁ, তার এই যে এত অল্প বয়সে যেহেতু বসেছিল, সেখানে তাদের এই বণিকদের যে ষড়যন্ত্র ছিল, ইংরেজদের যে ষড়যন্ত্র ছিল, পরিবারের যে ষড়যন্ত্র ছিল, তার আশেপাশে যে কর্মচারীরা ছিল বা কর্মকর্তারা ছিল তাকে যে সাহায্য করবে সেই ষড়যন্ত্র ছিল, এত ষড়যন্ত্র তার পক্ষে মোকাবেলা করা সম্ভব হয়নি বিধায় পলাশীর যুদ্ধ সংঘটিত হয় এবং সেখানে কি ফলাফল হয় সেটা আমরা পরে জানবো। এরপর আসি দরুন নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্য, যেটা আমি আগে বলে ফেলেছি, তার পরিবারের সদস্যের বিশেষ করে তার বড় খালা ঘসিটি বেগমের সম্পর্ক খারাপ ছিল। কেন খারাপ ছিল সেটাও বলে ফেলেছি আমি। এরপর হচ্ছে এছাড়াও দায়, দুর্লভ ও জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন নবাব। এই রায় দুর্লভ এবং জগৎ শেঠ ছিল ধনী শ্রেণীর বণিক ছিল, অর্থাৎ এদেরকে অভিজাত শ্রেণী বলা যায়। অভিজাত শ্রেণীর লোক যাদের কথা পাঁচজন শোনে আর কি সমাজে, তাহলে সেই সমস্ত এদের নিয়ে কিন্তু মূলত নবাব চলাফেরা করতো। তাহলে এরা আবার ছিল রাজার নবাবের খুব কাছাকাছি, তাহলে তারাও মূলত এই যে ক্ষমতার বিষয়টা তাদের মধ্যেও সে হাতছানি দেয়, যার জন্য তারাও এই নবাবের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর সেই ষড়যন্ত্রটা কিন্তু তার পক্ষে মোকাবেলা করা সম্ভব হয়নি, এত ষড়যন্ত্রের ভিড়ে সে নুজ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার ছিল এই বণিকরা, অর্থাৎ এই যে রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো যারা বণিকরা ছিল, অভিজাত শ্রেণীর বণিকরা অর্থাৎ ব্যবসায়ী, তারা 1757 সালের 23শে জুন অবশেষে অর্থাৎ এরা সবাই মিলে সেই পলাশী যুদ্ধে যেটা সংঘটিত হয়েছিল সেই সময় গিয়ে যে নবাবের বিরুদ্ধে যে ইংরেজরা ছিল তার সাথে গিয়ে হাত মেলায়, অর্থাৎ পলাশী যুদ্ধ নবাবের বিরুদ্ধে ইংরেজদের সাথে বা পক্ষে যোগ দেয়। আর এজন্যই মূলত পলাশী যুদ্ধ সংঘটিত হলেও সেখানে সে পরাজিত বরণ করে। এই ছিল 6 নাম্বার পয়েন্ট। এবং 6 নাম্বার পয়েন্ট ছিল কেন, বিশ্বাসঘাতকতার বিষয় ছিল। এবং বিশ্বাসঘাতকতা অর্থাৎ প্রধান যে ছিল সৈন্যবাহিনী, নবাবের যে সৈন্যবাহিনী ছিল যেটা নিয়ে যুদ্ধ করবে, সেই যুদ্ধে যে প্রধান ছিল সেই প্রধান ছিলেন হচ্ছে মির্জাফর। এই মির্জাফর বিশ্বাসঘাতকতা করে এই কি বলা হয় দুর্লভ এবং জগৎ শেঠের মতো করেই তারা ইংরেজদের সাথে যোগ দেয় এবং যুদ্ধের সময় তার যে পরিচালনা দক্ষতা সেটা সে টোটালি ব্যবহার করেনি, অফ ছিল এবং চোখ চুপচাপ ছিল, যার জন্য এটাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা। অর্থাৎ নবাবের যে বিশ্বাস তার উপরে ছিল যে সৈন্যবাহিনী নিয়ে সে কাজ করতে পারবে বা যুদ্ধ সংগঠিত করতে পারবে, সেটা সে করেনি ইচ্ছাকৃতভাবে, এই জন্য বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা। কারণে নবাব পরাজিত হন। অর্থাৎ এই যে সমস্ত কারণগুলো বললাম, এই 6টা কারণে মূলত নবাব পরাজিত হয়েছে পলাশীর যুদ্ধে। আর পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার ফলে কি হলো, পলাশীর যুদ্ধ মূলত নবাব কিন্তু মুঘল আমলের শেষ নবাব ছিলেন এবং বাংলার স্বাধীন নবাব ছিলেন, শেষ স্বাধীন নবাব ছিলেন। আর এর ফলে মূলত বাংলার ক্ষমতা আমাদের হাত থেকে চলে যাওয়ার পরে মূলত ইংরেজরা যে পরোক্ষভাবে হলো ক্ষমতা বসে, অর্থাৎ এই যে মির্জাফর এরা বিশ্বাসঘাতকতা করার ফলে কি হলো, মির্জাফর কি
সেই বিষয়টাই হচ্ছে আমি এখানে লিখেছি। ব্রিটিশ শাসনের সূচনা হয় কিভাবে? এই পলাশী যুদ্ধের পরপরই, অর্থাৎ 1757 সাল থেকে মূলত ইংরেজরা ক্ষমতায় চলে আসে পরোক্ষভাবে। পরোক্ষ মানে হচ্ছে সে সামনে ছিল না, পিছনে বসে সে কাজ করেছে। এরপর হচ্ছে এই সময়কাল কতক্ষণ থাকে? পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের মধ্যে দিয়ে বাংলায় 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1947 সালে আমরা আরেকটা ইতিহাস পড়েছিলাম প্রথম অধ্যায়ে, যে 1947 সালে ভারত এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? এই ব্রিটেনদের হাত থেকে মূলত তারা স্বাধীন হয়েছে। তাহলে স্বাধীন হওয়ার পরে মূলত আমরা ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এরপর আবার আরেকটা ইতিহাস আমরা পড়েছি মুক্তিযুদ্ধে, সেটা গেছে আরেক ইতিহাস। তাহলে আজকে এই আলোচনায় আমরা ব্রিটিশ শাসনের যে যাত্রা বা ব্রিটিশ শাসন কিভাবে শুরু হলো, আগমন কিভাবে ঘটলো, পটভূমি কিভাবে তৈরি হলো, সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো এবং ক্লাসটা অবশ্যই ফলপ্রসূ হয়েছে। তবে আরো বেশি ফলপ্রসূ হবে যদি আমরা এই যে মূল্যায়ন পর্বে যে এসডব্লিউটা রেখেছি সেটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো। অর্থাৎ এসডব্লিউটা এখানে রাখা হয়েছে, এসডব্লিউটা হয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইতে 15 নম্বর পৃষ্ঠায় কলমে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সেই 6টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এসডব্লিউ করবে এবং এই এসডব্লিউটা প্রতি রবিবার তোমরা এসে জমা দিতে পারবে অভিভাবকের মাধ্যমে এবং পূর্বে এসডব্লিউ খাতাটা নিয়ে যেতে পারবে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।